হাই, রিয়াক্ট ক্র্যাশ কোর্সে আপনাকে স্বাগত জানাই। আমার নাম সন্দীপ সাধুখান এবং এখানে আমরা রিয়াক্ট সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা থেকে আমরা শুরু করব। এটা আপনার ইন্ট্রোডাকশনারি ক্লাস বলতে পারেন। তো এখানে আমরা শুধুমাত্র থিওরি ক্লাস করব না, আমরা প্র্যাকটিক্যাল সম্বন্ধেও একটা প্রজেক্ট বানিয়ে দেখাবো, যেখানে আমরা ডেভেলপারদের বিভিন্ন সিআরএম যে আছে সেগুলো আমরা ক্রাড অপারেশন, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এই 4 রকমের অপারেশন আমরা করে দেখাবো, সেটা রিয়াক্টের দ্বারা। তো প্রথমে দেখা যাক রিয়াক্ট আসলে কি। তো যদি তুমি রিয়াক্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, তাহলে তুমি দেখতে পাবে যে রিয়াক্ট হচ্ছে এ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ফর বিল্ডিং ইউজার ইন্টারফেসেস। সো এটার মানে প্রথমে যারা যারা রিয়াক্ট জানে না তারা তারা বুঝতে পারবে না। তো মানে হচ্ছে এটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। তো যেহেতু জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, সেহেতু এটার প্রি রিকোয়ারমেন্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট। মানে যদি আপনি জাভাস্ক্রিপ্ট না জানেন তাহলে রিয়েক্টে আপনি এগোবেন না। প্রথমে আপনাকে জাভাস্ক্রিপ্ট অবশ্যই জানা লাগবে। তারপর হলো HTML CSS, কারণ প্রধানত আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বানানোর জন্য ফ্রন্ট এন্ডে যেটা, সেটার জন্য তিনটেই টেকনোলজি আমরা ইউজ করতাম আগে ক্লাসিক্যাল ভাবে, এখনো ইউজ করি, বাট এখন জিনিসটা অনেকটা আমরা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিও ইউজ করি। তো HTML CSS জাভাস্ক্রিপ্ট এই তিনটে জিনিস প্রধানত আপনার লাগবে। ওকে, এরপর হচ্ছে তাহলে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি কি দরকার। তো এর আগে যখন আমরা অ্যাজেস কল করতাম তখন আমরা দেখেছেন যারা যারা আগে থাকতে এই টেকনোলজিগুলোর সাথে যুক্ত আছেন, jQuery ইউজ করতাম। jQuery একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, ওটাকে ফ্রেমওয়ার্কও বলে। মানে এই রিয়াক্ট, এই ফ্রেমওয়ার্ক আর লাইব্রেরির মধ্যে পার্থক্য আছে, কারণ লাইব্রেরি আপনাকে অনেক বেশি আপনি কাস্টমাইজ করতে পারবেন, বাট ফ্রেমওয়ার্ক যেটা ফ্রেমওয়ার্ক দেবে সেটাই আপনি ইউজ করতে পারবেন, দুটোরই প্লাস মাইনাস আছে। তাহলে এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ইউজার ইন্টারফেস বানানোর জন্য। তো এটা আমি সম্পূর্ণ বুঝতে পেরেছি, এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য। এটা একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, আপনি বলতে পারেন জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। ওকে, তাহলে আমরা রিয়াক্ট শিখবো কেন? ওকে, এটা দেখা যাক প্রথমে। সো বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট আগে ইউজ হতো, প্লেন জাভাস্ক্রিপ্ট যেটাকে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বলে। সেইখানের সাথে রিয়াক্টের পার্থক্যটা কি? আসলে ছোট প্রজেক্টের ক্ষেত্রে ঠিকই ছিল, কারণ যখন প্রথমে ইন্টারনেট ওয়েব 2.0 আসে, মানে প্রথম যখন ইন্টারনেটে 2005-6 করে, তখন জিনিসটা ছিল যে ছোটো মোটো ওয়েবসাইট হতো, লোকে নিজের শপের জন্য, নিজের বিজনেসের জন্য কিছু ওয়েবসাইট বানাতো, এবং সেই বিজনেসগুলো খুবই সিম্পল হতো জিনিসগুলো। তো তার জন্য খুব বেশি হয়তো কয়েকটা পেজ বানালো, আর বেশি হয়তো কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দিল, ব্যাস সেটা পিএইচপি দিয়ে সেটা কানেক্ট করে দিল। খুব বেশি ফ্রন্ট এন্ড নিয়ে, খুব বেশি ইউজারকে নিয়ে এত বেশি ভাবা হতো না, ফ্রন্ট এন্ডকে নিয়ে শুধু কাজ চলে গেলেই হতো। কিন্তু এখন জিনিসটা ব্যাপারটা অন্য হয়ে গেছে, এখন পুরো ইউজারের অ্যাট্রাকশনের জন্য জিনিসগুলো হয়। তো এখন বড় বড় টেক জায়ান্ট যারা যারা আছে তাদের যা প্রজেক্টটা করার জন্য প্রচুর ধরনের কমপ্লেক্সিটি অ্যাড হয়েছে। এর জন্য কি হয় না, সেটা প্লেন জাভাস্ক্রিপ্ট যদি আমরা ইউজ করি সেটা খুবই হার্ড হয়ে যায় ম্যানেজ করা। সাপোজ তুমি যদি দেখো ফেসবুককেই করো, কারণ ফেসবুকে রিয়েক্ট বানিয়েছে ফেসবুকের ডেভেলপাররা। সো যদি তুমি যদি ফেসবুক দেখো, ফেসবুকের মধ্যে একটা ছোট জিনিস নয়, অনেকগুলো জিনিস। আর জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট জিনিসটা হচ্ছে এক জায়গায় অনেকটা জিনিস থাকবে, যেটা তুমি সাপোজ একটা ফাইলে তুমি সব জাভাস্ক্রিপ্ট লিখতে পারো, বা অন্যগুলো ফাইলে আমি টুকরো টুকরো করে মডিউল হিসেবে করতে পারি, তার থেকে বেশি আমি কিছু করতে পারবো না। কিন্তু ওইটা ম্যানেজ করা খুবই হার্ড হয়ে যাবে একটা ডেভেলপারের ক্ষেত্রে। কারণ দেখো, আমাদের ছোট স্টার্ট আপ যেগুলো হয় বা ছোট বিজনেস, যেখানে একজন বা দুজন ডেভেলপার থাকে, তাদের ক্ষেত্রে ঠিক আছে অনেকগুলো ফাইল বানিয়ে দিল, কারণ সে জানে কোন ফাইলে কোন পার্টটা আছে। বাট সাপোজ একটা বড় অর্গানাইজেশন, সেখানে স্ট্রাকচার অনুযায়ী সব জিনিসগুলো করতে হবে, সেখানে পুল রিকোয়েস্ট মার্জ হবে, সেটা একটা প্রায় 100 জন ডেভেলপার মিলে একটা প্রজেক্টে কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমাদের ভাবার দরকার যে যেন প্রজেক্টটা ইজি টু ইউজ হয়। তো তখনকার দিনে যে জাভাস্ক্রিপ্ট ছিল সেটা অতটা বেশি ছিল না, যেটা আজকের দিনও ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, সেটা দিয়ে অতটা বেশি সেটাকে অ্যাচিভ করতে পারা যেত না। তো সেটার জন্য রিয়েক্ট এলো, যাতে খুবই মেনটেন হয়ে যায় কোডটা, মানে অনেক রকম ডেভেলপার মিলে যেন কোডটা মেনটেনেন্স করতে পারে, কোডটা যেন ইজিলি রিডেবল হয়, এই সব জিনিসগুলোর উপরে লক্ষ্য করে বানানো গেলো। তো ফেসবুকের ডেভেলপাররা এটা প্রথমে বানিয়েছিল, তাই জন্য এটা হাই ডিমান্ডে চলে এসছে স্পেসিফিক্যালি। শুধুমাত্র রিয়েক্টই জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি নয় বা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক নয়, এটার মেন আরও অনেকগুলো ফ্রেমওয়ার্ক আপনি দেখতে পাবেন, অ্যাঙ্গুলার দেখতে পাবেন, ভিউ দেখতে পাবেন। এখনকার দিন নতুন নতুন লাইব্রেরি, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি চলে এসছে। সো এটা দিয়ে নতুন নতুন মিমও তৈরি হচ্ছে। বাট রিয়াক্ট ইজ ওয়ান অফ দ্য পপুলার, এটা সবচেয়ে বেশি পপুলার। যেমন অ্যাঙ্গুলার বানিয়েছে গুগল বানিয়েছিল, বাট সেটার থেকেও রিয়াক্ট অনেক বেশি পপুলার হয়ে গেছে। তার কারণ হচ্ছে এটা ইজি টু ইউজ, ডেভেলপার ফ্রেন্ডলি। কী করে হয় সেটা আমি দেখাবো। সো ফার্স্ট অফ অল, এটা কি কি জিনিসপত্র দেয় আপনাকে,
একটা হচ্ছে গুড স্টেট ম্যানেজমেন্ট। স্টেট ম্যানেজমেন্ট কি? এবারে সাপোজ কোনো তুমি এটাকে যদি সিম্পলভাবে বোঝাও, স্টেট মানে হচ্ছে কিছু ডেটা, আর ম্যানেজমেন্ট হচ্ছে সেই ডেটাটাকে ঠিক ঠিক কম্পোনেন্টে দেওয়া। সাপোজ আমি রিয়েক্টটা যদি আমি ইয়েতে দেখাই, এটা হচ্ছে রিয়েক্টের ওয়েবসাইট। সাপোজ আমি বললাম 10জন ডেভেলপারকে আমি হায়ার করলাম যে এই ওয়েবসাইটটা এটার মতো ওয়েবসাইট বানাতে হবে। সাপোজ আমি কি করলাম না, যে যেন না কাজগুলো ডিভাইড করার জন্য আমি বললাম যে ন্যাপ বারটা যে আছে সেটা একটা ডেভেলপারকে দিয়ে দেবো। এই যে পার্টটা আছে হেডার যে হিরো কম্পোনেন্ট, সেটাকে একটা ডেভেলপারকে দিয়ে দেবো। নিচের এই যে 3টে পার্ট আছে এটা আরেকটা ডেভেলপারকে দিয়ে দেবো। এইগুলো কি হয় না, রিয়েক্ট হচ্ছে কম্পোনেন্ট বেসড, ঠিক আছে? তো কম্পোনেন্ট বেসড হওয়ার জন্য এটা ইজি হচ্ছে যে দুজন দুজনের উপরে ইন্টারফেস করে না, কাপলড নয় এটা। সো বেসিক্যালি কি হয় না, আমরা ন্যাপ বারটাকে একজনকে দিয়ে দিলাম, এবার সেই যদি কোনো গন্ডগোলও করে দেয় তো সেইটা শুধুমাত্র এই ন্যাপ বারেই সীমিত থাকবে, সেই বাগটা বা সেই প্রবলেমটা, সেটা যেন না এই হিরো কম্পোনেন্টে আসবে না, কারণ এগুলো সেপারেট সেপারেট জিনিস। বাট তুমি মনে করে দেখো, যদি আমরা HTML ইউজ করতাম তখন একটা ফাইলের মধ্যেই আমরা ন্যাপ বারও রাখতে হতো, একটা ফাইলের মধ্যেই আমাদের এই রিয়েক্টার এটা রাখতে হতো, এই হিরো কম্পোনেন্টটা। এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্যে আমাদেরকে রিয়েক্ট এসছে। এই যে এটা থাকতো এই HTML-টা, এটা যে এটা রিয়েক্ট কম্পোনেন্ট, যেটা JASX, এটা আমি পরে বলবো। এটা একটা সিম্পল ভেবে নিতে পারো, এটা একটা কম্পোনেন্ট, একটা জিনিস যেটা একটা ফাইলের মতো। সেটা আমরা একটা জায়গায় রেখে দিলাম। ওই যে ডেভেলপারকে আমরা অ্যাক্সেসটা দেবো শুধুমাত্র সেই ন্যাপ বার কম্পোনেন্টকেই দেবো। তাহলে সে যদি কোনো লেখা চেঞ্জ করে বা কিছু চেঞ্জ করে, সেটা শুধুমাত্র এই জিনিসটার উপরেই প্রভাব ফেলবে, অন্য কোনো কম্পোনেন্ট এর উপর প্রভাবিত হবে না। এটা সবচেয়ে সহজ এটা বোঝার। এইটা একটা কম্পোনেন্ট ধরে নিতে পারো, এটা একটা কম্পোনেন্ট, আবার 3টে মিলিয়ে একটা বড় কম্পোনেন্ট হয়েছে। আর সব কম্পোনেন্টগুলো যদি আমরা মিলিয়ে দিই তাহলে এই রিয়েক্ট কম্পোনেন্টটা হচ্ছে। মানে টুকরো টুকরো ভাবে ভাগ করে দাও, এটা হচ্ছে সিম্পল জিনিস। সো তাহলে এই রিয়েক্টটা এই প্রবলেমটা সলভ করলো, কারণ এটা কম্পোনেন্ট বেসড। তাহলে এটা মেনটেনেন্স খুব ভালো হবে, খুব কাজগুলো ভাগ করে দেওয়া বা জিনিসপত্রগুলো প্রবলেম খুব কম আসবে। কোড খুব কমই, ছোট ছোট কোড লেখা হবে, তাহলে সেটাকে টেস্টিং করা বা ইয়ে করা সেগুলো খুবই ইজি হবে। ওকে, এতটা পর্যন্ত বোঝা গেল। এরপর কি? এরপর হচ্ছে যে ভার্চুয়াল ডম। এবারে দেখো, ভার্চুয়াল ডম মানে হচ্ছে ডম আপনারা জানেন, যদি আপনি জাভাস্ক্রিপ্ট জানেন, ঠিক আছে, ডকুমেন্ট অবজেক্ট মডেল। সো বেসিক্যালি এই যে রিয়েক্ট যেটা থাকে না, ও ভার্চুয়াল ডম ইউজ করে। মানে সাপোজ আমরা যখন জাভাস্ক্রিপ্ট ইউজ করি, আমরা যে কোনো কিছু চেঞ্জ যদি করতে যাই তো সেটা ডাইরেক্টলি ডমের সাথে ইন্টারফেয়ার করে। বাট রিয়েক্ট একটা সেপারেট এন্টিটি ইউজ করছে, যেটা ভার্চুয়াল ডমের সাথে আলাদা। এবং এই ক্ষেত্রে সেই ভার্চুয়াল ডমটা যদি কোনো অ্যাকচুয়াল ডমের সাথে কোনো পার্থক্য হয় তবেই সেটা চেঞ্জ হবে। মানে যদি অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স আসে তবেই চেঞ্জ হবে, না হলে চেঞ্জ হবে না। এইটা আমরা পরবর্তীতে বলবো, এটা আমরা শুধুমাত্র পয়েন্টের জন্য বলে রাখলাম, এখন হয়তো আপনারা বুঝতে না পারেন এইটা ডমের ব্যাপারটা, আমরা এটা পরে আরও আলোচনা করবো অ্যাডভান্স প্রজেক্টে। সো ফার্স্ট অফ অল, নো রিলোড অ্যান্ড ফাস্ট পারফরমেন্স। এটা আমার সবচেয়ে পছন্দের ফিচার, সবারই পছন্দের ফিচার। সেটা হচ্ছে দেখবেন, যখনই আমরা কোনো অন্য ওয়েবসাইট করি তখন দেখবেন এখানে রিফ্রেশ হয়, যখন ওয়েব পেজটা করে তাহলে কি সেটা স্লো হয়ে যায়। এইখানে দেখুন, এই যে গেট স্টার্টেড আমি ক্লিক করছি, এইখানে লক্ষ্য করবেন এইখানে কোনো রিফ্রেশই হবে না, কোনো রিফ্রেশই হলো না, ডাইরেক্টলি ওই পেজে ঢুকে গেল। সেটাতে মানে কি হয়, ফার্স্ট। এটা হচ্ছে ভার্চুয়াল ডম, মানে নিজের ডমের মধ্যে রেন্ডার হচ্ছে, সেটাকে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং বলা হয়। সো তাহলে এবারে শুরু করা যাক। নেক্সট কি কী কী লাগবে, সেটা হচ্ছে VS কোড লাগবে, নোট.js লাগবে, আর npm লাগবে। ওকে, VS কোড কিসের জন্য? VS কোড হচ্ছে কোড এডিটার। তো এটা ওয়ান অফ দ্য পপুলার ফ্রি কোড এডিটর ইউজ করতে পারো। এছাড়া অনেক কোড এডিটর আছে। তো যদি কোনো তুমি নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করো, আমি রেকমেন্ড করবো যেটাতে চলে আসতে, এটা অনেক ইউজফুল। আর যদি তুমি অ্যাটম বা সাবলাইন ইউজ করো তো ওটা ইউজ করতে পারো, তোমার ব্যাপার। তো এটা ডাউনলোড করে নেবে। সেখানে হচ্ছে নোট.js দরকার, কারণ আমরা নোট.js এর উপরেই রিয়েক্টটা বেস্ট। সো নোট নোট.js এর ওয়েবসাইট। সো এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবে, 17 বা 14 যাই হোক। এবং তারপরে কমান্ড লাইনে এসে এখানে নোট/ভি দিয়ে সার্চ করতে পারো যে নোটের কততম ভার্সন। আর npm/v, npm হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার, ওটা একটা প্যাকেজের মতো। যদি পাইথন ইউজ করো তো দেখেছো পিআইপি ইউজ করে আমরা, তো সেটা হচ্ছে এখানে npm। তো npmটা দেখে নেবে কত ভার্সন। npmটা আলাদাভাবে ইনস্টল করতে হয় না, এই নোট.js এখান থেকে ডাউনলোড করলে ইনস্টল করলে ওইটা হয়ে যায়। সো ইনস্টলেশন আমি দেখাচ্ছি না, কারণ এটা অনেক ইউটিউব ভিডিও পেয়ে যাবে, সবই পেয়ে যাবে। তো আমরা মেন ফোকাস করছি আমরা অ্যাকচুয়াল রিয়েক্টে। তো যদি হয়ে গেছে তো তখন ভিএস কোডে একটা ফোল্ডার আমি খুলে নিচ্ছি লার্নিং বলে।
তো এখানে আমরা সবচেয়ে প্রথমে টার্মিনাল খুলে নেবো। ওকে, সো টার্মিনালটা খুলতে এখান থেকে নিউ টার্মিনাল করে, যদি পিএস কোড যারা জানো তারা জানো অফকোর্স। তো এখানে আমরা ক্রিয়েট নিউ অ্যাপ করে আমরা করব। তো ফার্স্ট আমি করে দেখাচ্ছি npx ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, আর তারপরে রিয়াক্টের নাম সাপোজ আমরা লার্নিং দিচ্ছি, আর তারপরে এন্টার মেরে দিলে লার্নিং হয়ে যাবে। তো আমরা যেহেতু এই ফোল্ডারই করবো সেহেতু আমরা ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ তারপর ডট দিয়ে দেবো কারেন্ট ডাইরেক্টরির জন্য। ওকে, সো এটা হতে টাইম লাগবে, যখনই হয়ে যাবে তখন আমি ফিরে আসছি। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা। তো এখানে এটা ইনস্টল হয়ে গেছে। তো এবার এখানে একটা প্যাকেজ জেসন ফাইল বানাবে। তো সেখানে তুমি দেখতে পাবে নামটা কি, ভার্সন কি, অথার কে। তো এখানে এই স্টার্ট বলে লেখাটা আছে। তো এখানে যদি আমরা এরকম লিখি npm স্টার্ট, তাহলে এটা রান টাইমে শুরু হয়ে যাবে, মানে এই সার্ভারটা আমরা চালু করতে পারবো, ওয়েবসাইটটাকে আমরা দেখতে পারবো। তো npm স্টার্ট আমরা চালাবো, এটাও কিছুক্ষণ ওয়েট করবে, আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওকে, সো চলে এসছে, খুলে গেছে। তো এরকম দেখতে পাবে তুমি রিয়াক্টের ওয়েবসাইটটা। সো লেটস সি, এরপর আমরা কোডে কিছু চেঞ্জ করবো আর দেখাবো কি কি। আগে ফোল্ডার স্ট্রাকচারটা দেখে নিই। সো নোড মডিউল, সেটা হচ্ছে যে যেখানে তুমি যে ইনস্টল করলে প্যাকেজগুলো সেটা এখানে চলে আসে। তো একটা জিনিস মনে রাখতে হবে, যদি তুমি গিটহাব ইউজ করো তো গিটহাবে অবশ্যই যে নোড মডিউলসটা আছে সেটা গিটহাবের মধ্যে রেখে দেবে, যাতে এটা না আমাকে গিটে আপলোড করতে হয়। যদি গিট ইউজ না করো তাহলে যেটা বললাম সেটা ভুলে যাও, যখন গিট ইউজ করবে তখন আমরা আমরা জানবো। সো এখানে একটা পাবলিক ফোল্ডার আছে যেখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল, যেটা আমাদের অ্যাকচুয়াল এইচটিএমএল ফাইল, পাবলিকলি অ্যাভেলেবেল। এখানে এদের লোগোগুলো আছে, ম্যানিফেস্টো জেসন যেখানে আইকনগুলো আছে, রোবো ডট টিএক্সটি ওটা তো এসইওর জন্য ইউজ হয়। ফেভিকন আছে, ফেভিকন মানে যেটা এইখানে যে আইকনটা দেখতে পাচ্ছ, এই আইকনটাকে ফেভিকন আইকন বলে। এরপর হচ্ছে আমরা এটা ইউজ করবো না, কারণ এটা পাবলিক, এটাতে আমরা কিছু কাজ করবো না। আমরা কাজ করবো হচ্ছে এসআরসি। তো এখানে আমরা দেখেছি গিট ইগনোর মানে হচ্ছে গিটহাবের এটা জিনিস, যদি গিটহাব জানো তাহলে গিট ইগনোরটা জানবে। বেসিক্যালি গিট ইগনোর হচ্ছে যে গিটহাবে আমরা বলতে চাইছি যে এই সব ফাইলগুলো আমরা আপলোড করতে চাই না, গিটহাবের মধ্যে রাখতে চাই না। ওকে, প্যাকেজ ডট জেসন, এটা হচ্ছে যেখানে সমস্ত রকমের স্ক্রিপ্টগুলো লেখা থাকে npm স্ক্রিপ্টে, যেটা আমরা চালালাম এই মাত্র, সেটা এখানে লেখা আছে। আর রিডমি ফাইল আছে, এটা হচ্ছে মার্কডাউন, এটা কোনো কাজ নেই। আর ইয়ার্ন, আমি ইয়ার্ন ইউজ করছি বলে এখানে ইয়ার্নটা আছে। সো ছাড়ো, সোর্সের মধ্যে আমরা কাজগুলো করব। তো সোর্সের মধ্যে আমরা প্রথমে আমরা সোর্সটার মধ্যে এগুলো ডিলিট করতে, এগুলো কাজ নেই, আমি বাকিগুলো দেখাচ্ছি। এটা লোগো ডট এসটিপি, রিপোর্ট, ওয়েব সেটআপ, ইন্ডেক্স ডট সিএসএস আমরা রাখতে পারি, অ্যাপ ডট সিএসএস হাঁটিয়ে দিলাম, টেস্ট হাঁটিয়ে দিলাম, কারণ এগুলো লাগবে না আমাদের, আমি এগুলো বাদ দিয়ে আমি দেখাচ্ছি। ওকে, এখানে ইন্ডেক্স ডট সিএসএস আমরা কিছু রাখবো না এখন, ব্ল্যাঙ্ক থাকবে। এটা হচ্ছে গ্লোবাল স্টাইলের জন্য সিএসএস ইউজ হয়। এরপর আমরা এখানে ইন্ডেক্স ডট সিএসএস জেএস, এটা হচ্ছে তোমার প্রথমে যেটা আমরা এই জাভাস্ক্রিপ্টে প্রথমে যেটা ফাইলটাকে দেখবে, এটা হচ্ছে ইন্ডেক্স ডট জেএস। তো এখানে বেশি কিছু হয় না, রিয়াক্ট ইউজ করেছে এটা প্যাকেজ। আর আমরা এই যে রুট বলে যে এলিমেন্ট আছে সেখানে আমরা রেন্ডারটা করব, এটা আমাদের কাজের কিছু নয়, তো এটা বাদে দিচ্ছি। এই যে অ্যাপ ডট জেএস, এইখান থেকে আমাদের অ্যাপটা শুরু হবে। তো ফার্স্টে আমরা কি করছি না, এটা পুরোটা হাঁটিয়ে দিচ্ছি, শুধু ডিভের মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে দেখছি। হ্যালো ওয়ার্ল্ড ফ্রম রিয়াক্ট, এবং সেভ করলাম আমরা। লোগোটাকে হাঁটিয়ে দিচ্ছি কারণ ডিলিট করে দিচ্ছি অলরেডি, অ্যাপ ডট সিএসএসও নাই। ওকে, এবার আমরা দেখি, রিফ্রেশ করে। ওকে, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম রিয়াক্ট সব জায়গাটা আমরা ডিলিট করে দিচ্ছি, শুধুমাত্র এটাই আছে, এবং এটা হচ্ছে এখানে। এতটা পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এরপর হচ্ছে আমরা যা কিছু এখানে লিখি সেটা কাজ হবে। এরপর আমরা একটা পেজ বানিয়ে দেখাবো, এটা হচ্ছে আপনার লোকাল হোস্ট 3000। সো আসলে আমরা যখন ক্লাসিক্যাল ইউজ করি তখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি, তো আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে দেখাবো। যদি আপনি বুটস্ট্র্যাপ আগে ইউজ না করে থাকেন, এটা হচ্ছে একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক যেটাকে আমরা স্টাইল, এগুলো বাটনের স্টাইল বা এগুলো, এই যে বাটনের স্টাইলটা দেখতে পাচ্ছেন সেগুলোকে আমাকে কাস্টম সিএসএস দিয়ে বানাতে হবে না। যদি আপনি এটা ইউজ না করে থাকেন তো ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আপনি যেটা আমি করছি সেটা ফলো করুন। গেট স্টার্টেড করে এই যে সিএসএসটা এটা কপি করে এই যে পাবলিক ফোল্ডারে দেখালাম এইচটিএমএল এখানে পেস্ট করে দেবেন। সবার নিচে চলে আসুন, টাইটেলের উপরে এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, পেস্ট হয়ে গেল, সেভ করে দিলেন।
এরপর যখন আপনি এখানে আসবেন না, এমনিতেই দেখতে একটু সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিরকম ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা। তো এটার জন্য এটা ইউজ করি, তো আমরা এটা করে দিলাম। এরপর আমরা এখানে কিছু একটা করব। তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ন্যাপ বার নিয়ে আসবো। আমরা দেখাচ্ছি কি করে এক একটা জিনিস হয়, যেটা আমরা এখানে বলেছিলাম যে এই যে ন্যাপ বারটা, এটা একটা আলাদা কম্পোনেন্ট আমরা বানাবো। তো সেরকমই আমরা একটা ন্যাপ বার বানাবো। তো বুস্ট্র্যাপ 5 ন্যাপ বার, যেহেতু বুস্ট্র্যাপে এটা 5, বুস্ট্র্যাপ 5 ন্যাপ বার। তো এখানে আসবো আমরা, এখানে এসে আমরা এটাই কপি করছি, এরকম আমরা বানাবো। এখানে এলাম, পেস্ট করলাম। এবারে হচ্ছে যেখানে ক্লাসগুলো লেখা আছে, এই সব ক্লাসগুলোকে আমরা ক্লাস নেম করতে হবে, কারণ এটা হচ্ছে JSX, ঠিক আছে। তো এখানে একটা জিনিস করছি, আমরা এখানে সিএসএস ফাইলে পেস্ট করে দিয়েছি। একটা সিএসএস ফাইলে পেস্ট হবে না, এটা হবে একটা কম্পোনেন্ট বলে একটা ফোল্ডার বানাচ্ছি, সেই কম্পোনেন্টের ভিতরে হবে। সো কম্পোনেন্ট, এখানের মধ্যে হবে navbar ডট JSX। এটা হচ্ছে JSX, মানে হচ্ছে, এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট যেটা রিয়েক্টে আমরা ইউজ করি সেটার জন্য। এবারে এটা কি জন্য ইউজ করি না, যাতে এই ভিএস কোডটা বুঝতে পারে যেটা রিয়েক্টিভ ফাইল। ওকে, এরপর হচ্ছে আমরা কি করে একটা কম্পোনেন্ট বানাবো। ফার্স্ট অফ অল আমরা রিয়েক্ট আমাদের ইম্পোর্ট করতে হবে। যদি আপনি নোড.js ইউজ করেছেন তাহলে আমরা জানেন যে কোনো ধরনের প্যাকেজ আমরা প্রথমে রিয়েক্টটাকে নিয়ে আসবো। সো ইম্পোর্ট রিয়েক্ট ফ্রম রিয়েক্ট প্যাকেজ, যেটা অলরেডি আমরা ইনস্টল করেছি ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ থেকে। এরপর আমাদের কি করতে হবে, আমাদের একটা ফাংশনাল বেসড কম্পোনেন্ট হয়, আর একটা ক্লাস বেসড কম্পোনেন্ট হয়, ঠিক আছে। দুটো জিনিস হয়। তো আমরা এখন মডার্ন যুগে ফাংশনাল বেসড কম্পোনেন্ট ইউজ করি। তো এটা কি করে করতে হয়, একটা ফাংশন। তো আমরা অ্যারো বেসড ফাংশন ইউজ করি, ফ্যাট অ্যারো ফাংশন যেটাকে বলে, যেটা মডার্ন জাভাস্ক্রিপ্টে হয়। সেটা হচ্ছে কনস্ট, যে ফাংশন নাম আমরা ন্যাপবার রাখবো, ইজ ইকাল টু, এখানে একটা ব্র্যাকেট, আর তারপরে ফাংশনটা এরকম করে আমরা লিখি। এবারে এখানে আমরা রিটার্নটা করবো, যেটা সেটা হচ্ছে এটা কোনো HTML, কিন্তু এটা HTML নয়, আসলে JSX। কিছু পার্থক্য আছে HTML আর JSX এর। সেটা হচ্ছে যে ক্লাসগুলো আছে ওইটা ক্লাস নেম হিসেবে ইউজ হয়। সো এখানে আমরা এগুলোকে ক্লাসটাকে রিপ্লেস করে ক্লাস নেম ইউজ করে দিলাম। সেকেন্ড, তারপর সেভ করে দিচ্ছি আমরা। ওকে, এই যে HR এলিমেন্টটা হয়, এগুলোকে আমরা হাটিয়ে দিচ্ছি, কারণ আমাদের এই জিনিসগুলো লাগবে না। ড্রপ ডাউনে হাটিয়ে দিচ্ছি আমি, শুধুমাত্র শুধুমাত্র আমাদের এখানে হোম লেখাটা থাকবে, আর এখানে একটা অ্যাবাউট বলে এখন লিখে দেখে দিচ্ছি, অ্যাবাউট, ঠিক আছে। এখানে একটা কর্নার দেখা যাচ্ছে href ভ্যালু টু বি অ্যাক্সেসেবল প্রোভাইড এ ভ্যালিড। ওকে, এটা এখন ইগনোর করে দিচ্ছি আমরা। এরপর আমরা শেষে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট ডিফল্ট ন্যাপবার করে দিয়েছি। এবারে অ্যাপ জেএস এ চলে এসো, আর অ্যাপ জেএস এর নামটা আমি চেঞ্জ করে অ্যাপ JSX করে দিচ্ছি আমি, যেহেতু এটা রিয়েক্টিভ ফাইল। সো প্রথমে আমরা ইম্পোর্ট করছি, ইম্পোর্ট রিয়েক্ট ফ্রম রিয়েক্ট। এবারে অ্যাপের মধ্যে এটা দেখতে পাচ্ছি একটা ফাংশন, আমরা এটাকে নর্মাল ফ্যাটের ফাংশন করতে পারি, যেহেতু আমরা মডার্নি ওটা ইউজ করি। অ্যাপ ইজ ইকুয়াল টু, এটা এটা এখন ফ্যাটের ফাংশন হয়ে গেল। সো আমি এখানে প্রিটিআর ইউজ করছি। তো এটা হচ্ছে এই এক্সটেনশনে, এটা হচ্ছে এক্সটেনশন ফাইল। এখানে প্রিটিআর যদি তুমি লিখো, প্রিটিআর, তাহলে এটা অটোমেটিকলি সেভ হয়ে যায়। এই এক্সটেনশনটা এখানে ইনস্টল করে নেবে। এখানে আনইনস্টল লেখা আছে, মানে ইনস্টল লেখা থাকবে, এটা করে দেবে, তাহলেই তোমার ইনস্টল হয়ে যাবে। সো ওইদিকে যাচ্ছি, আমি রিয়েক্টে ফোকাস করছি। সো এখানে আমরা ন্যাপবারটাকে ইম্পোর্ট করবো, যেটা আমরা এখনই ক্রিয়েট করলাম। সো ইম্পোর্ট ন্যাপবার ফ্রম ডট স্ল্যাশ কারেন্ট ডাইরেক্টরি কম্পোনেন্টস ন্যাপবার। এই ন্যাপবারটাকে আমরা এখানে, এই ডিপ যেটা ছিল এটাকে আমরা এখানে ন্যাপবার এরকম করবো। আর এইখানে যদি ডিপটা আমরা হাঁটাতে চাই, তো ডিপটা আমরা হাঁটাতে পারবো, তাহলে ঠিক আছে। এটাকে ফ্র্যাগমেন্ট বলে, যেটা ফাঁকা থাকে যেটা। ওকে, সো এরপর হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে আসবো। সো এখানে লেখা আছে অ্যাপ জেস, আমরা JSX করে দিয়েছি। তো এটা আমাদের এখন চেঞ্জ করতে হবে, JS.JSX। ওকে, তো আমাদের ন্যাপবারটা দেখতে পাচ্ছি সুন্দরভাবে চলে এসছে। আমরা এক কাজ করি, আমরা ন্যাপবারে চলে আসি।
এবং এখানে কন্টেনার ফ্লুইডের জায়গায় শুধুমাত্র কন্টেনার করে দিই, তাহলে এটা একটু বেশি দেখতে ভালো লাগবে। আর এটা একটু ডার্ক করে দিই, তো ন্যাপবার আর বিজিটা ডার্ক, বিজিটা প্রাইমারি করে দিই, তাহলে দেখতে একটু নীল কালার লাগবে। লেটস সি, এই দেখুন দেখতে ভালো লাগছে। এই হোম আর অ্যাবাউটটা আমি সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো এটা আপনি এখানে চলে আসবেন, এম ই অটো দিয়ে আছে, এটা এম এস অটো করে দেবেন, মানে এম স্টার। যদি আপনি অলরেডি ইউজ করছেন বুস্টার, তাহলে আপনি জানতে পারবেন। এখানে হোম আর অ্যাবাউট, এটা দেখতে ভালো সুন্দর চলে এলো। এরপর এখানে একটা আমি কম্পোনেন্ট বানাবো, সেটা হবে হিরো, হিরো আইটেম, বা আপনার বলতে পারি হেডার, যেটা হেডিংয়ে থাকবে অফকোর্স। তো আমরা একটা কম্পোনেন্ট আরেকটা বানাচ্ছি, হেডার জেএসএক্স। আবার সিম্পলি এখানে একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে যে রিয়াক্ট ES7 রিয়াক্ট রিডাক্স গ্রাফকিউএল। এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে দেবেন, তাহলে আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। কি হবে, আমাদের এত সব লিখতে হচ্ছে, এটা ডাইরেক্ট এরকম লিখতে হবে, RAFCE, এটা শর্টকাট। যখন লিখবেন এটা অটোমেটিকলি এটা ক্রিয়েট করে দেবে আপনাকে। তো আমরা এখানে হেডার লিখতে চাইছি, আর এখানে এটা হচ্ছে হেডার। তো এখানে যদি আমরা আসি, এখানে আমরা আসবো আবার app.jsx, এটা ইম্পোর্ট করব হেডারটা, হেডার ফাইল থেকে। এখানে ন্যাপবারের পরে আসবে হেডারটা। ধীরে 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 আপনারা বুঝতে পেরে যাচ্ছেন যে কি করে। দেখুন এখানে হেডারটা চলে এলো, এটা আমাদের সেন্টারে এসে পরে একটা বড় কিছু লেখা আমরা লিখে দিচ্ছি। তো লেটস সে আমরা এখানে প্রথমে আমরা ক্লাস নেম দিয়ে দিই, এখানে মার্জিন প্যাডিং Y5, তারপর এখানে h1.text। এগুলো সব এই ক্লাসগুলো যে বুস্ট্র্যাপের, যদি আপনি বুস্ট্র্যাপ আগে করে থাকেন তাহলে আপনারা জানবেন, আর যদি না করে থাকেন তো আমাকে ফলো করুন। তো টেক্সট প্রাইমারি, সাপোজ দিস রিয়াক্ট CRM, লেটস সে রিয়াক্ট CRM এখানে চলে এসেছে, এটাকে আমরা সেন্টার করতে পারি, এইখানে টেক্সট সেন্টার করে এখানে চলে এসেছে রিয়াক্ট CRM। আর নিচে একটা সাপোজ আমরা বাটন রাখতে পারি কিছু, প্যারাগ্রাফ রেখে। সো প্যারাগ্রাফ, আমরা কিছু ডামি টেক্সট নিই 10 লেটারের। সো এখানে চলে এসছে এটা। আর এখানে ডিসপ্লে 4, ডিসপ্লে 4 or 2, লেটস সে। ওকে, এটা চলে এলো। এখানে আর একটু টেক্সট লিখে দিই। ওকে, তো এখানে আমরা একটা জিনিস করতে পারি, এখানে একটা রো কলাম ক্রিয়েট করে দিতে পারি, তাহলে এটা অনেক কম জায়গায় চলে আসবে। সো ডট রো ডট কল MD6 কল SM12, তাহলে আমাদের রেসপন্সিভ হবে আমাদের ওয়েবসাইটটা। সো এখানে আমরা দুটো জিনিস নিয়ে নিই, ডট কার্ড বডি, লেটস সি। ওকে, এখানে একটা এম অটো লিখে দিই আমরা, তাহলে এটা মাঝে চলে আসবে এম অটো। ওকে, সো এটা এখানে দেখতে মোটামুটি লাগছে, ঠিকই লাগছে এখনের মতো। সো এরপর আমাদের যেটা করতে হবে, এখানে একটা নিচে একটা বাটন রেখে দিই আমরা। সো বাটনের জন্য বাটন মার্জিন টপ 5, আর বিটিএন সাপোজ সাকসেস, মানে সবুজ রঙের কালারটা হবে। এবং হচ্ছে লার্ন মোর, তাহলে এখানে লার্ন মোরের একটা বাটন তৈরি হয়ে গেল। সো এখানে ক্লিক করলে সে দেখতে হবে। ওকে, সো এটা হলো। তো এরপর আমাদের কি কাজ করতে হবে, এখানে যখন ক্লিক করবে কিছু আমরা কাজ করতেই পারি। তো আমরা এখন সিম্পলি হবে আমাদের দুটো জিনিস আমরা বোঝাবো। এই লেকচারটা হচ্ছে ক্র্যাশ কোর্স, আমরা নেক্সটে এটা সাকসেসর একটা কোর্স বানাবো, যেখানে আমরা একটা প্রজেক্ট বানিয়ে দেখাবো। তো এটাতে আমি সিম্পল একটা জিনিস করে দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা কাউন্টার। এখানে একটা কাউন্টার থাকবে, এবং কাউন্টারে আপনি কিছু যোগ বিয়োগ করতে পারবেন। তো সিম্পলি একটা জিনিস, এটাতে আমরা দুটো জিনিস বুঝবো, একটা হচ্ছে স্টেট, একটা হচ্ছে ইউজ ইফেক্ট। দুটো হুককে সম্বন্ধে জানবো। তো হুক কি, হুক হচ্ছে যে কোনো কিছু কাজ করার জন্য আমাদেরকে কিছু ফাংশন দিয়ে রেখেছে, সেই ফাংশনগুলো দিয়ে আমরা কিছু একটা বানাবো রিয়েল টাইমে। তো সেটার জন্য আমরা লিখে দিই, এখানে একটা করে দিই কাউন্ট ডাউন
কাউন্টার লিখে কাউন্টার লিখে দিই, কাউন্টার হয়ে যাবে এটা। এবং এখানে লিখবো ক্লিক দিস click these buttons to manipulate or edit the counter. So এটা হয়ে গেছে ক্লিক দ্য কাউন্টার। এখানে আমরা কিছু জিনিসপত্র রাখবো। আমরা বাইরে চলে আসছি এটার, এই রোটার, ঠিক আছে। আমরা হেডারের বাইরে চলে আসি, লার্ন মোডটা আর থাকবে না আই গেস, আমরা হাঁটিয়ে দিয়েছি ব্যাস। এখানে একটা আমরা বাটন নিয়ে আসবো, ওকে। তো এটা হচ্ছে মেন কম্পোনেন্ট থাকবে, তো আমরা এখানে মেন নামতে দিয়ে দিই মেন ডট জেএসএক্স। আমরা যেরকম লিখবো RAFCE আবার লিখবো, এবং এখানে একটা মেন লিখবো, এবং এখানে আমরা মেন কম্পোনেন্ট। সো মেন কম্পোনেন্টে কি থাকবে না, ফার্স্ট অফ অল ক্লাস নেম টেক্সট সেন্টার, যেহেতু আমরা সেন্টার নিয়ে আসবো। একটা H1 ট্যাগ থাকবে, ডিসপ্লে 1, যেখানে আমাদের কাউন্টারটা থাকবে। লেটস এখন 1 কাউন্টারটা আমাদের আছে। নেক্সট ওর পরে একটা থাকবে, সেটা হচ্ছে যে বাটন, বাটন গ্রুপ। সো আমরা এখানে দেখে নিই বাটন গ্রুপটা কিতে আছে, ওকে। সো এটা আমরা কপি করব, বাটন গ্রুপ, কপি, পেস্ট। সো এগুলো ক্লাসগুলোকে আমরা ক্লাস নেম করতে হবে। এটা আমরা কি করে করছি, কন্ট্রোল ডি টিপে, এটা ভিএস কোডের ফিচার। সো লেটস সি, ওকে আমরা এটা ইম্পোর্ট করিনি তাই আসেনি আমাদের। সো মেনটা আমাদের ইম্পোর্ট করতে হবে, আমাদের অ্যাপ ডট জিএস, যেহেতু এটা মেন ফাইল। সো এটা হচ্ছে মেন, এবং স্ল্যাশ মেন থেকে আমরা আনছি, হেডারের নিচে আসবে মেনটা, ওকে। এটা চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে কাউন্টারটা আমাদের দেখতে পাবো। আর এখানে লেফট, মিডিল আর রাইট, এখানে তিনটে বাটন আমি করব। একটা হবে, দেখাচ্ছি আমি, লেফটে থাকবে প্লাস, রাইটে থাকবে মাইনাস, আর মিডিলে থাকবে রিসেট, মানে আমাদের জিরোতে রিসেট করে দেওয়া। তো এটা বাই ডিফল্ট আমরা জিরোতে রাখবো, ওকে। সো মেনে আসি আমরা, এটা বাই ডিফল্ট জিরো থাকবে কাউন্টারটা। কাজটা হবে যে আমরা যদি এখানে প্লাসে ক্লিক করি তাহলে এটা যোগ হবে 1 2 করে, মাইনাস করলে আমাদের বিয়োগ হবে, রিসেট করলে জিরো হয়ে যাবে আরও। এটা হচ্ছে আজকের আমাদের এজেন্ডা, এটা ক্রিয়েট করে আমরা এই কোর্সটি শেষ করব। তো আমাদের আমি বললাম যে দুটো জিনিস হয়, একটা হচ্ছে হুক আর একটা হচ্ছে আপনার ইউজ ইফেক্ট। সো আমরা কি করবো না, সাপোজ আমরা 1 2 3 করে 3 বাড়িয়ে দিলাম, তো সেটা আমরা লোকাল স্টোরেজে সেভ করে দেবো। তাহলে কি হবে না, যখন আমরা রিফ্রেশও যদি করি তাহলে ওটা 3ই থাকবে, সেটা ডিলিট হয়ে জিরো হয়ে যাবে না। তো সেটা এর পরবর্তীতে করছি, মানে এই ভিডিওর মধ্যেই থাকবে এটা, ওকে। তাহলে আমরা কাজ শুরু করি। তো প্রথম কথা হচ্ছে আমরা হুকগুলোকে নিয়ে আসবো, রিয়েক্ট থেকে আমরা নিয়ে আসবো। তো কমা দিয়ে আমরা এখানে রিয়েক্টটা নিয়ে আসবো, দুটোই রিয়েক্ট। প্রথমে আমরা ইউজ স্টেট থেকে করি। আচ্ছা, ইউজ স্টেট, ইউজ স্টেটটা হচ্ছে, স্টেট মানে হচ্ছে আমি বললাম ডেটা, কোনো ডেটাকে স্টোর করার জন্য আমরা রাখতে চাই। তো প্রথমে আমরা যে ডেটাটা রাখবো সেটা হচ্ছে আমাদের চেঞ্জেবল হবে। যে ডেটা একটা ভেরিয়েবলের মতো ধরতে পারো তুমি, প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল যেরকম হয়, যে এই 0 1 2 হচ্ছে, এটা তো ভেরিয়েবল হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সেই ডেটাটা আমরা রাখবো একটা জায়গায়, সেটা ইউজ স্টেটে রাখবো, ওকে। সেটা মিনি ডেটাবেস বলতে পারো। তো লেটস সি আমরা কি করে করবো, কনস্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের দুটো ভ্যালু থাকবে, একটা হচ্ছে ভেরিয়েবলের নামটা, যে ভেরিয়েবলটা আমরা ইউজ করবো, একটা হচ্ছে ওই ভেরিয়েবলটাকে যখন পরবর্তীকালে চেঞ্জ করবো সেটার জন্য একটা ফাংশন দরকার সেটা। তো প্রথমে হচ্ছে এটা হবে কাউন্টার, আর এটা সেট কাউন্টার ইজ ইকুয়াল টু ইউজ স্টেট, এরকমভাবে এটা লিখে জিরো থাকবে, এটা এটা হচ্ছে ডিফল্ট ভ্যালুটা দিতে হবে প্রথমে, প্রথমে আমাদের জিরো থাকবে। এবং এখানে যদি আমরা এরকম করে ব্র্যাকেটের মধ্যে লিখি কাউন্টার, তাহলে আমরা এখানে ডাইনামিক ভ্যালু আমরা দিতে পারবো এইখানের মধ্যে। তো যদি আমি এটা সেভ করি, তো এখানে দেখো কিছু চেঞ্জ হয় না, কারণ এটা জিরোই আছে। যদি আমি এখানে 1 করে দিই, তার মানে এটা বেসিক যে ডিফল্ট ভ্যালু সেটা 1 হয়ে যাবে, তখন এখানে 1 হবে, দেখতে পাচ্ছ, ওকে। এটা জিরো। এবার আমরা চেঞ্জ করবো যে যখনই প্লাস বাটনে ক্লিক করবো তখন এটা যেন 1 হয়ে যায়, মাইনাস বাটনে ক্লিক করবো যখন, তখন -1 যেন হয়ে যায়, ওকে। তো সেটার জন্য এখানে অন ক্লিকে করতে হয়, আমরা জানি যে অন ক্লিক কিছু একটা করবো। তো আমরা কি করব না, এই যে এখানে বাটনগুলো আছে, এটা হচ্ছে প্লাস বাটন, তো এখানে আসবো, এখানে লিখবো অন ক্লিক, এবং সমান দিয়ে এখানে একটা কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখবো, যদি অন ক্লিক হয় তাহলে হবে এটা কি। তো এখানে একটা অ্যানোনিমাস ফাংশন লিখবো, যেরকম আমরা লিখি। সো এটা ইকুয়ালস টু সেট কাউন্টার
কাউন্টার প্লাস ওয়ান, যে এখন কাউন্টার আছে সেটা প্লাস ওয়ান। ঠিক আছে, তবে দেখি এটা কাজ করছে কিনা। 1 2 3 4 5 6 দেখো কাজ করছে। ওকে, এই সাইডে কি করবো না যেন জিরো হয়ে যায়, তো আমরা এটা কপি করে নিচ্ছি পুরোটাই। এখানে কি হবে না, সেট কাউন্টারের ভিতরে আমরা ভ্যালুটা দেবো, তো সেট কাউন্টারের ভিতরে আমরা জিরো দিয়ে দেবো, তাহলে কি হবে না জিরো হয়ে যাবে। তো সিম্পলি যদি আমি এখানে ক্লিক করি তাহলে জিরো হয়ে গেল। এখানে প্লাস বাটন মাইনাস বাটন, এখানে জিরো। এবার মাইনাসেরটা তো সিম্পলি এটার মতনই হবে, জাস্ট এখানে কাউন্টার -1 হবে, কাউন্টার -1। ওকে, লেটস সি এখানে মাইনাস দিলে কাজ হচ্ছে, মাইনাস টু মাইনাস রিসেট প্লাস, তো দেখো কাজগুলো হচ্ছে। বাট এখানে একটা জিনিস হচ্ছে, যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি তাহলে এটা আবার জিরো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এটা চাই না। আমরা চাই যে এখানে যে লিখবো সেটা আমাদের যেন ধরে থাকুক, যখনই আমরা ওয়েবসাইট খুলে রাখি, বন্ধ করে রাখি, যাই করি না কেন, এটা যেন সেভ থাকে। তো সেভ করার জন্য অনেকগুলো পদ্ধতি হয়, কুকিতে সেভ করে রাখতে পারো, সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে লোকাল স্টোরেজে। সো লেটস সি লোকাল স্টোরেজে আমরা সেভ করার চেষ্টা করি। লোকাল স্টোরেজে এখানে এসে আমরা অ্যাপ্লিকেশনে যাব। আমি এটা মাইক্রোসফট এজ ইউজ করছি অ্যাকচুয়ালি, সো এটা মেমোরিজ আছে আই গেস। ওয়েট, এক কাজ করে আমি এটা ক্রোমে সুইচ করে দিই, কারণ ক্রোমটা অনেক ভালো এগুলোর জন্য। তো আমি ক্রোমে সুইচ করে আসছি। ওকে, আমি ক্রোমে চলে এসেছি। তো এখানে F12 দাবালে ডেভেলপার টুলটা খুলে, তো এখানে আপনি আসতে পারেন অ্যাপ্লিকেশনে, এবং অ্যাপ্লিকেশনে এখানে এসে লোকাল স্টোরেজ, দেন এখানে কোনো ডেটা নেই এখন পর্যন্ত, এখানে ডেটাটা আমরা সেভ করব। ওকে, সো এতক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন যে এখানে কোনো ক্লিক করলে কোনো রকম রিফ্রেশ হচ্ছে না। তো ঠিক আছে, তো এবারে আমরা সেভ করার কাজটা করি। সেভ আমরা কখন করবো, এটা লজিকটা কখন হবে, যখনই আমরা প্লাস বাটনে ক্লিক করবো তখনই এই যে কারেন্ট ডেটাটা আছে সেটা আমরা সেট হয়ে যায়, সেভ হয়ে যায়। তো সেটার জন্য আমরা একটা ফাংশন বানাবো এখানে। সো ফার্স্ট অফ অল কনস্ট গেট ডেটাটা পরে বানাচ্ছি আমরা, এখন সেভ ডেটা ইকুয়ালস টু, ওকে। তো এখানে কি করবো না, আমরা ডেটাটাকে জাস্ট সেভ করবো। সো এখানে ডেটা থাকবে, এখানে ডেটাটা থাকবে সাপোজ কাউন্টার ভ্যালু, আর কাউন্টার ভ্যালুটা তো আমরা তো এখানে পাচ্ছি। সো লোকাল স্টোরেজ ডট সেভ ডেটা, সেট আইটেম, এখানে কাউন্টারের ভ্যালুটা হবে কাউন্টার, সেট করে দেবো আমরা ডেটাটাকে। ওকে, এবার আমরা ডেটাটাকে প্রত্যেকবার সেভ করবো, তাই জন্য আমাদের এবারে ফাংশনগুলো সেপারেট বানাতে হবে, কারণ এটা এখন ওয়ান লাইন ফাংশন নয়। সো কনস্ট ইনক্রিজ কাউন্টার ইকুয়ালস টু, তো এখানে এটা থাকবে ইনক্রিজ কাউন্টারে, এটা আসবে এই ফাংশনটা ইনক্রিজ কাউন্টার, এবং তারপরে সেভ ডেটাতে ক্লিক হয়ে যাবে, তাহলে সেভ ডেটা লোকাল স্টোরেজে সেটা ডেটাটা সেভ হয়ে যাবে। ওকে, এরপর তাহলে এখানে আসবে ইনক্রিজ কাউন্টার। ওকে, সিমিলারলি ভাবে আমাদের আরো দুটো ফাংশন হবে, একটা হবে রিসেট কাউন্টার, একটা হবে ডিক্রিজ কাউন্টার। এখানে আসবে 0, এখানে আসবে -1, এখানে আসবে সেট কাউন্টার নয়, এখানে আসবে ডিক্রিজ কাউন্টার। এখানে স্পেলিংটা মিস্টেক ছিল। ওকে, এটা আসবে রিসেট কাউন্টার, আর এই ডিক্রিজ কাউন্টারটা আসবে এখানে। সো এতটুকু পর্যন্ত বোঝা গেলে, এবার দেখি কাজ করছে কিনা। আই গেস এখানে দেখুন চলে এসছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে 4 আসছে যখন আমরা 5 টাইপ করছি অলরেডি, 3, কিন্তু এখানে ভ্যালুটা হচ্ছে 4। সো লেটস সি এটা প্রবলেমটা কিসের জন্য হচ্ছে। ওকে, হুম, সো এটা অ্যাসিঙ্ক্রোনাস হয়ে যাচ্ছে আই গেস। সেভ ডেটা লোকাল স্টোরেজ ডট সেভ ডেটা। হুম, ওকে, সো এটা সলিউশন আমি বার করে নিচ্ছি। তো এটা প্রবলেমটা কি হচ্ছে না, যখন আমরা এরকম ভাবে লিখছি সেট কাউন্টার ইকুয়ালস টু 0, তো এটা হতে একটু কিছুক্ষণ টাইম লাগে। তো সেই টাইমের মধ্যে অ্যাসিঙ্ক্রোনাস ভাবে সেভ ডেটাটা সেভ হয়ে যাচ্ছে। তো এটাতে হচ্ছে কি, আমাদের তখন কি যতক্ষণ আমাদের স্টেটটা চেঞ্জ হচ্ছে তার আগে এই সেটটা চেঞ্জ করে দিচ্ছে। সেটার জন্য আমি একটা সলিউশন রেখেছি, এই যে সেট কাউন্টারটা একটা আমাদের ফাংশন নিতে পারে,
যেটা রিটার্ন করবে যে কাউন্টারটা যোগ হচ্ছে, বাট এখানে সেভও করে নেবে তার আগেই। সো আমি এখানে দেখাচ্ছি, এইখানে সব জায়গায় রিপ্লেস করে। ওকে, তো যখন আমরা সেট কাউন্টারটা করছি, কাউন্টার জন্য সেভ ডেটা হচ্ছে কাউন্টার প্লাস ওয়ান, তার মানে প্রথমে কাউন্টার প্লাস ওয়ানটা সেভ করছে, তারপরে কাউন্টারটা প্লাস করছে। তাহলে আমাদের ডিলেটাতে আমাদের প্রথমে সেভ করে নিচ্ছে, তারপরে আমাদেরকে কাউন্টারটা চেঞ্জ করছে, যাতে টাইম লাগলো আগে যেন সেভটা হয়ে যায়। তাহলে এরপরে দেখো রিসেট করার পর 1 মিনিট এখানে কাজ করছে না, তখন আমরা এখানে সব জিরো দিতে হবে। -1, ওকে, লেটস সি, জিরো। এবার দেখুন এখানে জিরো আছে, -1, -2, -4 এখন আছে, এটা তো -4 আছে, প্লাস করে দিয়ে এখন আমি 3-এ আছি, এটাও 3-ই আছে। তো এভাবে কাজটা হচ্ছে। ওকে, তো এরপরও এখনো পর্যন্ত যদি দেখেন রিফ্রেশ করলে কিন্তু জিরোতেই চলে যাচ্ছে, কারণ এখনো পর্যন্ত ওই লজিকটা আমরা লিখিনি, আমরা সেভ করে রেখেছি এখানে 3 আছে, বাট আমরা রিফ্রেশ করার পর এখানে আসছে না। ওটা আমাদের জন্য আমাদের আরেকটা হুক লাগবে, সেটা হচ্ছে ইউজ ইফেক্ট। ইউজ ইফেক্টটা হচ্ছে আমরা যখন প্রথমে আসছে, একদম প্রথমে যখন তৈরি হচ্ছে, যখন এটা রেন্ডার হচ্ছে, তখনই আমরা কিছু ফাংশন চালাবো, যখন এটা লোড হচ্ছে। যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করো তখন জানবে যে তুমি যদি অন ক্লিক লিসনারে যদি লোডটা চালাতে, তখন এই ফাংশনালিটিটা ইউজ হতো। সো এখানে ইউজ স্টেটের পরে আমরা ইউজ ইফেক্টও করছি। ইউজ ইফেক্টে অনেক কাজ আছে, সেটার মধ্যে একটা কাজ আমি দেখালাম। তো আমি কি করব না, ইউজ ইফেক্ট, এখানে একটা নিজস্ব প্যারামিটার নেই ফাংশনে। সো হ্যাঁ, এখানে আমরা কাজটা করবো, এখানে হচ্ছে গেট ডেটা, ডেটাটাকে গেট করবো। তো কি করব না, লেটস সি, এটাকে নিচে নিয়ে আসি। হুম, হুম, ঠিক আছে, এখানে আমরা একটা ফাংশন মানে কনস্ট গেট ডেটা, এটা হচ্ছে যখন আমরা কাউন্টারটা প্রথমে ইনিশিয়ালাইজ করবো, যখন সেটা কোথায় পাবো, স্লেট লোকাল স্টোরেজ ডট গেট আইটেম অফ কাউন্টার অর জিরো, আই গেস। যদি এটা না হয় তাহলে ওটা জিরো হবে, আই গেস। সো লেটস সি, 1 মিনিট আমি দেখে নিচ্ছি, যদি কোনো আনডিফাইন্ড থাকে আই গেস। তো যদি আমরা দেখবে যখন আমরা লোকাল স্টোরেজ থেকে কিছু অ্যাক্সেস করছি, কিন্তু লোকাল স্টোরেজে কিছু নেই, এখানে আমরা লিখছি লোকাল স্টোরেজ ডট গেট আইটেম অফ কাউন্টার, তাহলে তো আমরা কাউন্টার থেকে নাল ভ্যালু পাচ্ছি, কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে, আমি আবার এজে সুইচ করে নিয়েছি অ্যাকচুয়ালি। ওকে, সো এখানে যদি আমি লিখি লোকাল স্টোরেজ ডট গেট আইটেম অফ কাউন্টার, দেন 3 পাবো। লোকাল স্টোরেজ ডট গেট আইটেম অফ যদি লিখি, যা কিছু যদি লিখি, তাহলে এখানে নাল পাবো। তো যদি আমরা বুঝে যাবো, যদি এটা নাল হয়, ইফ কাউন্টার নট ইকুয়ালস টু নাল, দেন আমাদের এই কাজটা হবে। যদি নাল না হয় তাহলে আমরা জানি যে কিছু ডেটা অলরেডি আছে, সেই ডেটাটাকে আমরা নেবো। সো সেটার জন্য আমরা প্রথমে ইয়ে করবো, সেট কাউন্টার, আবার সেম সেট কাউন্টার যে কাউন্টার করি সেটা হচ্ছে পার্স ইন্ট, যেহেতু আমরা স্ট্রিংয়ে পাচ্ছি, সেই জন্য আমরা এটাকে ইন্টিজারে কনভার্ট করবো, তারপর সেট করে দেবো। লেটস সি কি কতটা কাজ করছে এখানে, রিফ্রেশ করে। এখানে আমরা কলই করি না ইউজ ইফেক্টে, গেট ডেটা। ওকে, দেখুন 3 হয়ে গেছে। তো এখানে যদি আমরা 4, 5, 6, 7, 8 করি, সাপোজ 13, 14, এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে 15 থাকছে। যদি আমরা আলাদা ট্যাবেও খুলি তাহলেও 15 থাকছে। যদি আমরা বন্ধ করে দিই, যদি আমরা আবার নতুন করে ব্রাউজারটা খুলি, তাহলেও কিন্তু সেম থাকছে। সো এটাই হচ্ছে ব্যাপার। এটা আমাদের প্রজেক্টে বানালাম। এরপর আমি একটা জিনিস এক্সট্রা আমি দেখাতে চাই, সেটা হচ্ছে যেটা আমি বললাম যে রিফ্রেশ না করে কি করে জিনিসটা হয়। তো সেটার জন্য রিয়াক্ট রাউটার ডম বলে একটা জিনিস থাকে, সেটা আমাদের করতে হয়। তো রিয়াক্ট রাউটার ডম যদি তুমি আসো, তাহলে দেখতে হবে যে এইভাবে ইনস্টল করতে হয়, npm ইনস্টল রিয়াক্ট রাউটার ডম। ওকে, এটাকে আমরা ইনস্টল করতে হবে। এটাকে আমরা সার্ভারটাকে বন্ধ করি, আর এটা ইনস্টল করে আমি ইনস্টল করে ফিরছি। যতক্ষণ ইনস্টল হচ্ছে ততক্ষণ আমরা দেখে নিই যে কীভাবে এই জিনিসটা করতে হয়। তো আমাদের এই জিনিসটা আমাদের কপি পেস্ট করতে হবে। এই জিনিসটা আমরা কপি পেস্ট করি রুট লেভেলে, যেখানে আমাদের অ্যাপটা আছে। এটা হয়ে গেল। তারপরে আমরা এখানে রাউটার দিয়ে আমরা পুরো জিনিসটাকে ঘিরে দেবো, পুরো টপ লেভেলটাকে।
তো এটা রাউটার, রাউটার তো রাউটার দিয়ে পুরো জিনিসগুলোকে ঘিরে দিয়েছি। এরপর হচ্ছে লিঙ্ক থেকে আমরা জিনিস করতে পারবো। আর এখানে সুইচ স্টেটমেন্ট হবে, যে সুইচটা আমরা এখানে লিখবো। সো ন্যাপবার তো সব জায়গায় থাকবে, সুইচটাতে চেঞ্জটা হবে সুইচ। তো আমরা এক কাজ করি, পেজেস বলে একটা ফোল্ডার বানিয়ে দিই সেপারেটলি। দুটো পেজ হবে, একটা হচ্ছে হোম আর একটা হবে আমাদের অ্যাবাউট পেজ। তো হোম হচ্ছে এটা, তো RAFCE, তো এটা হচ্ছে হোম। আর হোম পেজে কী কী থাকবে, যেটা আমাদের এখন অ্যাপ পেজে আছে, এই দুটোকে আমরা কাট করে নিই, হোম পেজে নিয়ে আসি। আর এই দুটোকে কেটে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিই, তাহলে আমাদের হোম পেজে দুটো চলে এলো। আর এটা হবে //কম্পোনেন্ট, কারণ এটা আগের পেজে আছে তাই। সো আই থিঙ্ক এটা কাজ করবে। পেজেসটা আমি রুট লেভেলে বানাচ্ছি। ওকে, সেটা কাজ করছে। সো এরপর আমরা এখানে খুলবো সুইচ বানাবো, সুইচে জিনিসটাকে সুইচ হবে পেজের মধ্যে। সো /সুইচ। আর এখানে ভিতরে আমরা দেখতে পাচ্ছি ওখানে রাউট পাথ বানাবো, রাউট। তো এখানে রাউট, আর এখানে হবে আমাদের ওই যে পেজগুলো। তো পেজগুলোকে আমি প্রথমে নিয়ে আসছি, ইম্পোর্ট হোম ফ্রম /pages/home। আর এই হোমটা আমরা এখানে রাখবো, আর এটা হবে স্ল্যাশ। আর এখানে একটা জিনিস হবে, সেটা হচ্ছে এক্সাক্ট, কারণ এক্সাক্ট পাথ আমরা হোমে আসছি, এক্সাক্ট। সো এটা হোমে চলে এলাম। আরেকটা বানাবো, সেটা হচ্ছে একটা বানিয়ে দিই, সেটা হচ্ছে অ্যাবাউট, RAFCE। এখানে একটা বানিয়ে দিই কার্ড বডি, আমি একটা বুস্টার দিয়ে বানাচ্ছি। সো .row column mx auto, and then ওকে, দেন কার্ড বডি হলো। এরপর আমরা কি করব না, আমরা এইখানে একটা হেডিং লিখবো, সেটা হচ্ছে অ্যাবাউট আস। আর এখানে একটা থাকবে সাপোজ প্যারাগ্রাফ। সো এখানে থাকবে আমাদের হাই, দিস প্রজেক্ট ইজ মেড ফ্রম রিয়াক্ট মেবি। ওকে, সো এটা আমাদের রিয়াক্ট। অ্যাবাউট পেজটা আমরা app.css এ নিয়ে আসবো। সো ইম্পোর্ট অ্যাবাউট ফ্রম .pages/home, এবং অ্যাবাউট পেজটা আমরা আবার এখানে নিয়ে আসবো, এটা থাকবে /অ্যাবাউট, এবং এখানে থাকবে সেই অ্যাবাউটটা। এবার দেখি এটা কাজ করছে কিনা। সো যদি আমরা এখানে /অ্যাবাউটে যাই, কি হচ্ছে দেখি। আমরা রানই করি নাই। সো npm স্টার্ট। ওকে, সো এটা রান হয়ে গেছে। ওকে, দেখুন /অ্যাবাউট আছে, এটা আমরা একটু মার্জিনটা উপর থেকে হবে, +9 margin of 4 মেবি। ওকে, তো অ্যাবাউট হাই দিস প্রজেক্ট ইজ মেড ফ্রম রিয়াক্ট। এটা যদি আমরা টেক্সট এন্টার করে দিই, দেখতে আরো ভালো লাগবে। অ্যাবাউট অফ দিস পেজ ইজ প্রজেক্ট মনে রাখবে। এবার এখানে এগুলো কাজ করছে না, এগুলোকে কাজ করাতে হবে। ন্যাপ লিঙ্কটা আমাদের লাস্ট কাজ বাকি আছে। ন্যাপবারে আসবো, আমাদের হোমে আসবো, এই যে লিঙ্কটা আমরা নিয়ে আসবো এখানে। সো ইম্পোর্ট লিঙ্ক, এখানে একটা সাজেশন দিচ্ছে, তো এটা রিয়েক্ট ডট থেকে নিয়ে আসবো, এবং এই লিঙ্কটা আমরা এখানে অ্যাড করবো এইখানে হোম আর ইয়েতে। সো এটা হবে লিঙ্ক অবজেক্ট, হবে এটা /লিঙ্ক। আর এখানে হবে href হবে না, এটা হবে 2 =/। আর এখানেও সেম হবে লিঙ্ক।
স্ল্যাশ লিঙ্ক, এটা হবে টু স্ল্যাশ, হলো। এরপর আমরা অ্যাবাউটে যখন যাবো, স্ল্যাশ অ্যাবাউট হবে অবশ্যই, তবে তো অ্যাবাউটে যেতে পারবো আমরা। তো অ্যাবাউটে যখন যাবো তখন অ্যাবাউট দেখতে পাচ্ছি, হোমে যখন যাবো হোম দেখতে পাচ্ছি, অ্যাবাউট হোম, অ্যাবাউট হোম। ওকে, সো এতটা পর্যন্ত বোঝা গেছে আমাদের যে জিনিসটা কী করে হচ্ছে। এরপর হচ্ছে আমরা এটা কী করে ডিপ্লয় করবো, কী করে অন্য ওয়েবসাইটে আমরা রান করবো। তো সেটা আমি দেখাচ্ছি। এটা অনেকভাবে করা যেতে পারে, গিটহাব পেজেস দিয়ে করা যেতে পারে, বা আমি নর্মালি এই জিনিসটা আমি দেখাতে পারি। সো বেসিক্যালি আমরা কী করে নর্মাল HTML ফাইলটা পাবো, এখানে একটা দিতে হবে npm run build। তো npm run build যখনই করবো তখনই এটার একটা স্ট্যাটিক ভার্সন আমাদের ক্রিয়েট করে দেবে, এটাতে কিছুক্ষণ টাইম লাগে। এই দেখুন এটা বিল্ড টাইমটা তৈরি করছে। সো এখানে এই টাইমটা করছে, এবং এখানে যদি আমরা আসি তো আমরা দেখতে পাবো যে এখানে এই কাজটা করবে, এটা তৈরি হচ্ছে। তো আমি কিছুক্ষণ ওয়েট করি, দেখুন হয়ে গেল। এই দেখুন এখানে চলে এসছে এই যে ইন্ডেক্স ডট ফাইল, এখানে আমরা জিনিসটা করতে পারবো। আমি এক কাজ করবো, আমরা এখানে চলে আসছি, এই বিল্ড ফোল্ডার ভিতরে আসবে এটা, এবং এখানে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা হচ্ছে এটা। তো এখানে আমরা ওপেন করি কোড দিয়ে, কোড মানে কোড ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে, এবং এখানে আমরা একটা এক্সটেনশন আছে লাইভ সার্ভার বলে, এই লাইভ সার্ভার। তো এটা আমি ইনস্টল করে নেবেন, তাহলে আমরা এখান থেকে রান করতে পারবেন। এখানে গো লাইভ বলে একটা চলে আসবে, গো লাইভে যখন ক্লিক করবেন তখন এটা ওপেন করে দেবে। এই দেখুন প্লাস মাইনাস সবই কাজ করছে, রিফ্রেশ করলে এটা কাজ করছে। কিন্তু এটা হচ্ছে স্ট্যাটিক, এটা কোনো নোড মডিউল আমরা নোডের ইউজ করছি না কোনো রকম, এটা ডাইরেক্ট স্ট্যাটিক ফাইল। এটা আপনারা সোর্স কোডও দেখতে পাবেন, এবং এটা আমি কিছু ডিপ্লয় করে দিতে পারবো। ডিপ্লয়ের ভিডিও যদি আপনারা চান তাহলে আমি আবার নিয়ে আসতে পারি। সো আই হোপ আপনারা এই কোর্সটা পুরোটাই পছন্দ হয়েছে। প্রথমে আমরা দেখলাম রিয়েক্ট কী জিনিস, রিয়েক্টের স্টেট কী, রিয়েক্টের আমরা পরবর্তীকালে প্রপস নিয়ে আলোচনা করব। আমরা ইউজ স্টেট ইউজ ইফেক্ট নিয়ে আমরা কাজ করা দেখলাম, কী করে লোকাল স্টোরেজে সেভ করতে হয় সেটাও দেখলাম, কী করে আমরা ন্যাপ বারে ইউজ করতে হয়, কী করে আমরা এই জিনিসগুলো ক্রিয়েট করলাম যে যাতে বিনা উইথাউট রিফ্রেশ হচ্ছে, এই জিনিসটা দেখতে পাচ্ছেন তো এখানে উইথাউট রিফ্রেশ হচ্ছে, সেটা কী করে হয় সেটা আমরা দেখালাম। সো আই হোপ ইউ এনজয়েড। আমরা মনে করি যে আপনি খুব এনজয় করেছেন আর আপনি শিখতে পেরেছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, লেটস এন্ড দিস কোর্স। থ্যাংক ইউ।